১৬ বছর পর পিলখানা বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন ১৭৮ বিডিআর সদস্য। কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের অপেক্ষা, ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি। বৃষ্টি হয় তাই এক কাটু পানি জমে। একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিনই চলছে রাস্তা খোঁড়াখড়ি। কাজের ধীরগতি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। রমজানে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ, ৬ মাসে কমেছে আমদানি। পর্যাপ্ত মজুদ থাকার দাবি ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ, উদ্যোগ নেওয়ার দাবি। এবং মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল, বিভিন্ন জেলায় ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। স্থবির জনজীবন, পাটুরিয়া নৌরুটে ৪ ঘন্টা বন্ধ ফেরি চলাচল। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইন মামলায় প্রায় ১৬ বছর পর আজ মুক্তি পাচ্ছেন ১৭৮ জন। মঙ্গলবার যাচাই বাছাই শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া তাদের জামিন আদেশের স্বাক্ষর করেন। এদিন জামিনপ্রাপ্তদের নামের তালিকাও প্রকাশ করা হয়। পরে বুধবার এই আসামিদের জামিননামা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। আজ জামিনপ্রাপ্ত ১৭৮ জন বিডিআর সদস্য কারামুক্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করছে, উৎসব মুখর একটা পরিবেশ। এবং এই আসলে বিষয়টা আসলে ভাষায় আসলে ব্যাখ্যা করার মতো না। কারণ একটু জানিয়ে রাখি যে যারা ১৭৮ জন বিডিআর সদস্য যারা আজকে জামিনে মুক্তি পাবেন তাদেরকে বরণ করে নিতে কিন্তু তাদের পরিবারের স্বজনরা কিন্তু আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে উপস্থিত হয়েছেন এবং ফুল নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যেটা যে অপেক্ষমান আছেন। কিছুক্ষণ পরেই তারা আসলে এই যে কারাবিধি অনুযায়ী যে এই প্রক্রিয়াটি আছে জামিনের, সেই প্রক্রিয়া শেষ করে কিন্তু তারা মুক্ত হবেন, তাদের স্বজনদের কাছে ফিরে যাবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে এমনও এই যে দেখতে পাচ্ছেন শিশু বাচ্চারা, তারা কিন্তু তাদের কারো নানা বা দাদা আছেন তাদেরকে বরণ করে নেবেন। জন্মের পর থেকে তাদের নানা দাদাকে দেখেননি, সেই নানা দাদাকে বরণ করে নেবেন, প্রথমবার দেখতে পাবেন। এই যে একটা মুহূর্তটা আনন্দের। আবার এমনও কাউকে আমরা পেয়েছি যাদের সন্তান ৩ মাসের সন্তানকে রেখে বাবা কারাগারে ছিল, এই ১৬ বছর পর বাবাকে দেখতে পাবেন। আসলে বাবার যে অনুভূতিটা বাবাকে কাছে পাওয়ার, সেটা প্রথমবারের মতো অনেকেই পাবেন। আমরা এই বিষয়টা কিন্তু কথা বলেছি, দেখেছি অনেকেই পরিবার একেবারে একজন উপার্জনক্ষম ব্যক্তি এবং কর্ণধারকে হারিয়ে একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরকম অনেক পরিবার কিন্তু আছে যারা স্বজনকে ফিরে পেয়ে আজকে নতুন করে আবার নতুন জীবন ফিরে পাচ্ছেন। এরকম অনেক পরিবারকে আমরা দেখেছি, তারা অপেক্ষমান আছেন। দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসেছেন। এমনও আমরা আসলে দেখেছি যে ঠাকুরগাঁ থেকে এসেছেন, দিনাজপুর থেকে। তারা আজকে এই ১৬ বছর পর স্বজনকে ফিরে পাবেন। আমরা একটু জানিয়ে রাখি যে এখানে কেন্দ্রীয় কারাগারে মোট ১৭৮ জনের মধ্যে বেশিরভাগই কিন্তু এই কেরানীগঞ্জ কারাগার থেকে আজকে মুক্ত হবেন। এছাড়া কাশিমপুর কারাগারেও কিন্তু গাজীপুরে আছেন অনেক বিডিআর সদস্য যারা ওখান থেকে মুক্তি পাবেন। একটু যদি আমি জানিয়ে রাখি যে ২০০৯ সালে যে বিডিআর বিদ্রোহের ঘটনাটি, সেই বিডিআর বিদ্রোহের ঘটনায় আসলে যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেখানে আসলে ২টি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার মধ্যে একটি হত্যা মামলা, আরেকটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। এই যে হত্যা মামলাটি আসলে চলমান থাকায় যে বিস্ফোরক আইনের মামলাটি আসলে বলা যায় সাক্ষ্য গ্রহণ একেবারে ঝুলন্ত অবস্থায় ছিল, যার ফলে দেখা যায় দীর্ঘদিন পর এই যে হত্যা মামলায় জামিন পাওয়ার পরও কিন্তু বিস্ফোরক আইনের মামলাটি চলমান থাকায় তারা মুক্ত হতে পারেননি। গত ১৯ জানুয়ারি কিন্তু আদালত রায় দিয়েছে, আদেশ দিয়েছে জামিনের, যে বিস্ফোরক আইনের যারা আদেশ দিয়েছে জামিনের। এবং সেক্ষেত্রে কিন্তু যারা এই হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল তারা কিন্তু আজকে মুক্তি পাচ্ছে। গতকালকে কিন্তু কারাগারে এই জামিননামা এসেছেন, প্রক্রিয়া শেষ করে কিছুক্ষণ পরে কিন্তু তারা বের হবেন, মুক্ত হবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বিডিআর বিদ্রোহের হত্যা মামলার ঘটনায় ১৭৮ জন বিডিআর সদস্য জামিনে মুক্তি পাচ্ছেন, সে খবর জানাচ্ছিলেন সাদিকুর রহমান কেরানীগঞ্জ থেকে। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়কের অলিগলি খুঁড়ছে কোনো না কোনো সংস্থা। তবে এর ফল তো পাচ্ছেনই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়েছেন নগরবাসী। এই অবস্থায় সিটি কর্পোরেশন কেবলই আইনি জটিলতার অজুহাত দিচ্ছে।
আশরাফুল আলমের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর গলির বিস্তারিত দেখাবো আল আমিন তুষারের রিপোর্টে। প্রায় ৬০ লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে, ট্যাক্স নেয়, সব কিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এতে লাইন বসানোই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গ্যাড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ, আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দু আর ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া জায়গা, আর সরকারের যখন প্রয়োজন না হয় তাহলে সরকার যুগ যুগ ধরে এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে, তুমি তো ছেড়ে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে, তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙ্গুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে দুই ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন আগের মজুদ থাকায় বাজারে অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন রানের দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইব গিয়া যারা বড় লোক খাই তারা গরিব মানুষ খাই না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে,
তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল পট পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমায় দিছে, এখন হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ তো নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে কেউ না কেউ তো আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে ৩৯,৬২৩ মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় ১ লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় ৫,৬২,০০০ মেট্রিক টন এবং ভোজ্য তেল ১৩,৬০,০০০ মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে, এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্তা বেশি পড়ছে, মুখ হচ্ছে তুমুক হচ্ছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুতে দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে ৪ মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীনভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুদ ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে, রোজার দেখবেন যে ১ সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই, তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে বেনাপোল বন্দর দিয়ে কমে গেছে যাত্রী যাতায়াত। সদ্য বিদায়ী বছরে ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা কমেছে ২,৩৪,০০০-এর বেশি। ভিসা বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। পরিস্থিতি শান্ত হয় আবারও ভারতকে ভিসা চালুর অনুরোধ করছেন তারা। আজিজুল হকের তথ্য এবং শাউন হোসেনের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রোপোল রুট। গণ অভ্যুত্থান পরবর্তী নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে ২,৩৪,০০০। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দের যাতায়াত। যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা না দেওয়ার ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সাময়িকভাবে আমাদের আয়ে কিছুটা প্রভাব পড়লেও আমরা আশা করছি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে এবং এক্ষেত্রে যাত্রী সেবার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সর্বদাই বদ্ধপরিকর। বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানালেন, ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও। বাংলাদেশে আছে এখনো ভিসা দিচ্ছে না, তারপরে এখন আমাদের তো অনেক রোগ ব্যাধি, কারণ আমরা চিকিৎসা পাচ্ছি না। বাংলাদেশে ভিসা পাওয়ার কারণে পর্যটনটা যেতে পারছে না বলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। যাতায়াতকারীরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে। বর্তমান যে সিচুয়েশন এখন মোটামুটি কন্ট্রোলে আছে, তো সেই দিক থেকে যদি চিন্তা করে গভর্নমেন্ট, ভারত সরকার যদি চিন্তা করে যে হ্যাঁ এগুলো আবার খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। সবশেষ ১৯ জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে ১,৭৩৫ জন পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল। সময় সংবাদ আরও থাকছে। গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। ধুলায় ধূসর চারদিক, বিষাক্ত হয়ে উঠেছে রাজধানীর বাতাস। বৃষ্টি না হওয়ায় বাড়ছে মাত্রা। উদ্বিগ্ন সাধারণ মানুষ। মাস্ক ব্যবহারের পরামর্শ। মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। এ সময় তিনি বাংলাদেশের নারী ফুটবল দলকে সহায়তার আশ্বাস দেন। ফিফা প্রধান দক্ষিণ এশিয়ার ফুটবলের তার কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের নারী ফুটবল দলের উন্নয়নে সহায়তা চাইলে ফিফা প্রধান আর্থিকভাবে সহায়তার প্রতিশ্রুতি দেন।
মাঘের শীতে কাঁপছে দেশ। বিভিন্ন জেলায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া নৌরুটে 4 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। প্রচণ্ড ঠান্ডা আর হিম বাতাসে কাবু সারা দেশ। গেল কয়েকদিন শীতের তীব্রতা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবারও বেড়েছে। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা হলেও এখনো দেখা মেলেনি সূর্যে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। এদিকে হিম বাতাসে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। যা কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, কি হবে আমরা জানি না। গাড়ি চলতে পারছি না, খুব কামাই কাজ কম হয়েছে, লোকজন বেড়াইছে না। আমি ঢাকা থেকে আসলাম, যেখানে 7 থেকে 8 ঘন্টার মধ্যে আসার কথা, সে জায়গায় আমি আসলাম বর্তমান মনে করেন যে 14 ঘন্টা লাগলো। শীতে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। ডায়রিয়া, সর্দি কাশি ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। নির্দিষ্ট শয্যার বিপরীতে ভর্তি হচ্ছে 3 গুণ বেশি রোগী। এদিকে ঘন কুয়াশার কারণে 4.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7:30টার দিকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। এর আগে তীব্র কুয়াশায় বুধবার রাত 3টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় 96টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 5টি ফেরি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন সহকবি রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাঘ মাসের শেষ দিকে এসে রাজধানীতে কিন্তু শীতের প্রকোপ বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পুরো রাজধানী জুড়েই কিন্তু কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। পাশাপাশি শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেশ আমরা লক্ষ্য করতে পারছি, অনুভব করতে পারছি। এবং আমরা আবহাওয়া দপ্তরের কাছে গিয়েছিলাম। আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে, আজকে ঢাকার যে সর্বনিম্ন তাপমাত্রা তা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে কুয়াশা, সেই কুয়াশা আজকে সারাদিনই থাকবে। এর পাশাপাশি দুপুরের পরে হয়তোবা কিছুটা সূর্যের দেখা যেতে পারে 1 ঘন্টার জন্য বলে আর কি আবহাওয়া দপ্তর যেটি আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে তাপমাত্রা কিছুটা কমে এসেছে আজকে ভোর থেকে, সেটি আগামী 2 দিন অব্যাহত থাকবে। মানে আজকে যেহেতু 23 তারিখ, প্রায় 26 তারিখ পর্যন্ত এই তাপমাত্রাটা ঢাকা শহর সহ আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু কমতে থাকবে বলে যেমনটা জানিয়েছে। এবং 25 থেকে 27 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটি আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং 28 তারিখের পর থেকে সারা দেশেই তাপমাত্রা দিনে এবং রাতে বাড়তে থাকবে বলে যেমনটা জানিয়েছেন। আমরা রাজধানীর হঠাৎ করে এই শীত বেড়ে যাওয়াতে দেখতে পেয়েছি বিশেষ করে যারা খেটে খাওয়া তৃণমূল মানুষ রয়েছে তাদের কিছুটা ভোগান্তি হতে হচ্ছে। যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছে, এই যে মাঝে মাঝে শীতের প্রকোপের মধ্যে একটু দমকা হাওয়া, সেই হাওয়াটা বেশ মানুষের গায়ে অনুভব করছে। এতে করে আসলে কিছুটা কাজ করতে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। যেমনটা বলছিলাম যে এই যে জানুয়ারি মাস তো প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিন শীত আছে। তো শেষ সময় এসে কিন্তু শীতটা সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু দেখা মিলছে। এবং সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর বেশ কিছু এলাকা, যেমন যদি আমরা বলতে চাই যে 300 ফিট, এর পাশাপাশি বসিলা এবং সাভারের দিকে যে সকল এলাকাগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু 9টা থেকে 10টা পর্যন্তও যে প্রাইভেট কার বা যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু আলো জ্বালিয়ে চলতে দেখা গিয়েছে। তার মানে শীতের এবং কুয়াশার চাদরে কিন্তু এই মুহূর্তে মুড়ে আছে পুরো রাজধানী শহর। সবকিছু মিলিয়ে আগারগাঁ থেকে এই ছিল আমার কাছে শীতের সবশেষ খবর। রাজধানীর আগারগাঁও থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ। এর মধ্যে রাজধানী সহ আশপাশের এলাকায় বায়ু দূষণের ঝুঁকিপূর্ণ অবস্থা জানিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দূষণ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প হাতে নিলেও প্রতিনিয়ত নতুন মাত্রা যুক্ত হচ্ছে বায়ু দূষণে। অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। শেখ শাহনেজ সোহাগের তোলা ছবি এবং তুষার আহমেদ ইবনের তথ্য নিয়ে রিপোর্ট।
বিশ্বে প্রতি বছরই বায়ুদূষণ তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি বায়ুদূষণের শীর্ষ তালিকায় আছে এ শহর। এবার শীতের শুষ্ক মৌসুমেও বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন। বিশেষজ্ঞরা বলছেন শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বাতাসের মধ্যে যে ভেসে বেড়া ধূলিকণা বা ধোঁয়ার পরিমাণটা বেশি থাকে, ফলে দেখা যায় যে এই সময় স্বভাবতই বায়ুর মানটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় একটু খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে গত 7 বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তনই নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ু দূষণ মাত্রার বার্ষিক গড় মান 35-এর কাছাকাছি থাকার কথা, সেখানে প্রতি বছরই ঢাকায় এ মান থাকে 80-এর উপরে। আর 2024 সালে ঢাকায় এ দূষণ মান ছিল 83.9। প্রতিনিয়ত বায়ু দূষণ মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। আমার ছেলে মেয়ে যখন বাইরে যায়, স্কুল কলেজে যায়, তখন তাদের চিন্তা থাকে যে কখন কোন রোগ বালাই নিয়ে চলে আসে। ঢাকা শহরে যে পরিমাণে বায়ু দূষণ, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা 2024 থেকে 2030 গ্রহণ করা হয়েছে, যাতে ইটভাটা বন্ধ সহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজকে বায়ু দূষণের মাত্রাটা একটু বেশি। বায়ু দূষণ সাধারণত মূল কারণটাই হলো যে বার্নিং মধ্যে পুরানো যেখানে পড়ে সেখান থেকে বায়ু দূষণ বেশি হয়। প্ল্যান বাস্তবায়নে সরকার বিভিন্ন ধরনের বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বাস্তবায়ন করছে, সেটা পরিবেশ অধিদপ্তর করবে, পাশাপাশি BRTA করবে। 2030-এর মাঝে টার্গেট রেখে 40 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার কমানোর টার্গেট নির্ধারণ করেছে। এটা গ্রেটার ঢাকা এরিয়ায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী বুধবার সকালেও রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় বায়ুমান ছিল 300-এর বেশি। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধান সহ বাইরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্নেল কমান্ডার হিসেবে অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে যোগ দিয়ে তিনি কথা বলেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান আজকে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হয়েছেন। এটা একটা আসলে সেনাবাহিনীর একটা ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের অংশ হিসেবে তিনি আজকে 17তম যে কর্নেল কমান্ড তিনি অভিষিক্ত হন। এরপর পরে তিনি যোগ দিয়েছেন অধিনায়ক সম্মেলনে, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে যে প্রায় 40টির বেশি ইউনিট রয়েছে, সেই ইউনিট প্রধানরা সেই সম্মেলনে যোগ দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সম্মেলন কক্ষে প্রবেশ করেন এবং তিনি প্রথমে যারা অধিনায়ক রয়েছে তাদের সাথে পরিচিত হন, এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এখন তিনি আমি যেখানে দাঁড়িয়েছে তার ঠিক পিছনে সম্মেলন কক্ষে তিনি এখন অধিনায়কদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তিনি মূলত 37তম যে বার্ষিক সম্মেলন হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তিনি একটাই কথা বলেছেন, যুদ্ধ উপযোগী এবং আধুনিক স্বরাষ্ট্র প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন হবে তাই তিনি সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে এবং আরও পরিমাণে সংগ্রহ করা হবে অর্থাৎ। এবং আরেকটি কথা বলেছেন তার বক্তব্যের মধ্যে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্দেশ্যে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন সেটি হলো দেশের প্রয়োজনে দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে এবং সেরকম প্রস্তুতি রাখতে হবে সাধারণ সেনা সদস্য এবং সকল সেনা কর্মকর্তাকে। তিনি সে আহ্বানও জানিয়েছেন তার বক্তৃতায়। প্রথম তিনি করেছেন, তিনি 17তম যে অধিনায়ক কর্নেল কমান্ড সে তার অভিষিক্ত হন। এরপর তিনি 37তম যে সভাটি চলছে, সম্মেলনটি চলছে, দ্বিবার্ষিক সম্মেলন, সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ তিনি এটা একটা ঐতিহ্য, সেনাবাহিনীর যেটি ঐতিহ্য রয়েছে সেনাপ্রধানকে কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হতে হয়, এবারই তারই ঐতিহ্য হিসেবে তিনি আজ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহ্যবাহী ইউনিট, যে ইউনিটটি স্বাধীনতার আগে গঠিত হয়েছিল এবং 1971 মহান মুক্তিযুদ্ধ এই ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে প্রায় 200-র বেশি শহীদ হয়েছে এই ইউনিট থেকে এবং অনেকে তারা হতাহত হয়েছেন, সেটিও তিনি স্মরণ করেছেন, মহান মুক্তিযুদ্ধের অবদানটিও তিনি স্মরণ করেছেন। তো বলা চলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আজকে 17তম যিনি কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে তিনি 37তম বাৎসরিক অধিনায়ক যে সম্মেলন চলছে সেই সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম সেনানিবাস থেকে 17তম কর্নেল কমান্ড হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অভিষিক্ত হওয়া এবং একই সাথে 37তম অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেওয়া তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। অবশেষে 50,56,00,000 টাকায় বিক্রি হলেও আগুনে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ নামের
ওয়েল ট্যাঙ্কার দুটি। জাহাজ দুটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে অন্তত 34 কোটি টাকা বাড়তি লাভ হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। অবশ্য গত 38 বছরে এই জাহাজগুলো থেকে রাজস্ব আদায় হয়েছে 1500 কোটি টাকার বেশি। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী ডক ইয়ার্ডে রাখা বাংলার জ্যোতি এবং বহিনঙ্গরে থাকা বাংলার সৌরভ বিক্রির জন্য গত মাসে টেন্ডার আহ্বান করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। টেন্ডারে 16টি প্রতিষ্ঠান অংশ নিল। সর্বোচ্চ দরদাতা হিসেবে 40 কোটি 45 লাখ টাকায় জাহাজ দুটি কিনে নিচ্ছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে 10 কোটি 10 লাখ টাকা। অকশন করার পরে এখন যে হাইস্ট বিডার হয়েছে ভ্যাট ট্যাক্স সহ সর্বমোট এটা আমরা পেতে যাচ্ছি 50 কোটি 56 লক্ষ টাকা। প্রফিটটা বুক ভ্যালুর উপর বেসিস করে বলি তাহলে প্রায় 34 কোটি টাকা লাভবান হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন থ্রু ডিসপোজ অফ বাংলা জ্যোতি এবং সৌরভ। বিরাট বড় একটা ভালো উদ্যোগ, কারণ এটার একটা সুষ্ঠু পরিসমাপ্তি হচ্ছে এবং যে ওরা যেই পোষা ওনারা বিক্রি করছেন তাতে ডিসিও লাভবান হতেছে, সামগ্রিকভাবে দেশও লাভবান হবে। 1.5 টাইম ডাবল বেনিফিট হয়েছে। কিন্তু এই জাহাজটা যদি ওনারা স্ক্র্যাপ বেচতেন, এখন যেই দামে বেচতেন সেটাই বেচতেন, তাহলে ওনারা ইন্স্যুরেন্স থেকে যে ক্লেমটা পেয়েছেন সেটা ওনাদের বাড়তে পাও না। ডেনমার্ক থেকে 1988 সালে 60 কোটি টাকা কেনা হয়েছিল ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ। নৌ বাণিজ্য অধিদপ্তরের শীর্ষ দুটি স্থানে ছিল বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 38 বছর টানা সেবা দিয়ে গেছে এই দুটি জাহাজ। এখন যেমন সক্ষমতা হারিয়েছে, ঠিক তেমনি অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে এগুলো এখন ব্যবহার অনুপযোগী, আর তাই টেন্ডারে বিক্রি হয়ে গেছে। আগামী মাসেই এই জাহাজ দুটির স্থান হবে শিপ ব্রেকিং ইয়ার্ডে। বাংলাদেশের নৌ বাণিজ্য অধিদপ্তরের ইতিহাস থেকে মুছে যাবে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভের নাম। চট্টগ্রামের কর্ণফুলী ডকইয়ার্ড থেকে কমল দে, সময় সংবাদ। প্রায় 4 বছর ধরে যশোরের 5টি নদীতে 8টি সেতুর নির্মাণ কাজ আটকে আছে। এতে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। দ্রুত সেতু নির্মাণের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এলজিডি বলছে সেতুর উচ্চতা বৃদ্ধি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। আদালতের নির্দেশ পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। জুলমিদের পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোর সদর, রাজারহাট, দায়তলা এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় ভৈরব নদের 3টি পুরানো সেতু ভেঙে নতুন নির্মাণ করছে এলজিইডি। 4 বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি কাজ। জেলার 5টি নদীতে আরও 5টি সেতুরও একই দশা। নির্মাণাধীন সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 3-4 বছর এই কাজটা শুরু হয়েছে, কিন্তু 2-3 দফা বন্ধ থাকার পরে আবার চালু হয়, আবার বন্ধ হয়। আমরা খুব কষ্টে আছি। 30-40 হাজার লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। রাজারহাট থেকে আফরা পর্যন্ত 8টা ব্রিজের কাজই অফ আছে। এলজিডি বলছে সেতুর উচ্চতা বৃদ্ধি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। 8টা ব্রিজের উপরে হাইকোর্টের নিষেধাজ্ঞা, অনুভূমিক এবং উলম্ব ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বা নেভিগেশনের কারণে হাইকোর্টের একটা মামলা আছে। এই মামলার কারণে এই কাজগুলো আপাতত বন্ধ আছে। মামলা প্রত্যাহার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কাজগুলো দ্রুত শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবো আশা করছি। এলজিডির তথ্য মতে যশোরে নির্মাণাধীন 8টি সেতুর ব্যয় ধরা হয়েছে 41 কোটি 66 লাখ 31 হাজার টাকা। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে। একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিন রাস্তা খোঁড়াখড়ি, কাজের ধীরগতি দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। এবং রমজানে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। 6 মাসে কমেছে আমদানি, পর্যাপ্ত মজুদ থাকার দাবি ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারির পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।